গুমের মামলায় সেনা কর্মকর্তাদের হাজিরা ট্রাইব্যুনালে পরবর্তী শুনানি ৩রা ও ৭ই ডিসেম্বর। জেরাই খান পান্নাকে শেখ হাসিনার আইনজীবী নিয়োগ। বারবার ভূমিকম্পে ছড়াচ্ছে আতঙ্ক, ঝুঁকি বিবেচনায় অনেক শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বন্ধ ঘোষণায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা। সিলেট থেকে চট্টগ্রাম জোনে মাটির গভীরে তীব্র শক্তি। ৩১ ঘন্টায় ৪ ভূমিকম্প, বড় কিছুর বার্তা। ৮ থেকে ৯ মাত্রায় প্রলয়ের শঙ্কা। ভাগ বাটোয়ারার নির্বাচনের চেষ্টা চলছে। ইসি নিরপেক্ষ নয় অভিযোগ এনসিপির। কোনো ষড়যন্ত্রই নির্বাচন ঠেকাতে পারবে না বলছে বিএনপি। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার ও ইসিকে সব ধরনের সহযোগিতা করবে সেনাবাহিনী। উন্নতি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির। স্বাগত ডিবিসি সংবাদে। দেখছিলেন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম সংবাদ শিরোনাম। এবারে জানাবো খবরের বিস্তারিত, আর সাথে আছি সোনিয়া আফরিন ঈশিতা। আইনের চোখে সবাই সমান, এমনটা সাফ জানিয়ে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান। ১৩ সেনা কর্মকর্তার পক্ষে ক্যান্টনমেন্টের অস্থায়ী সাবজেল থেকে ভার্চুয়াল শুনানির আবেদনের প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন। একই সঙ্গে গুমের ২ মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ৩রা এবং ৭ই ডিসেম্বর দিন ঠিক করে আদালত। এদিন শেখ হাসিনা সহ গুমের মামলায় পলাতক আসামিদের পক্ষে আইনজীবী নিয়োগ দেওয়া হয়। ঘড়ির কাঁটায় সকাল ৯টা। গুমের ২ মামলায় সেনা কর্মকর্তাদের হাজির ইস্যুতে নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও এর আশপাশের এলাকা। ঘণ্টাখানেক বাদেই বিশেষায়িত প্রিজন সেলে করে ট্রাইব্যুনালে হাজির করা হয় ১৩ সেনা কর্মকর্তাকে, যাদের মধ্যে রয়েছেন একজন মেজর জেনারেল, ৬ জন ব্রিগেডিয়ার জেনারেল, ২ জন লেফটেন্যান্ট কর্নেল এবং ৪ জন কর্নেল। বেলা ১১:৩০টার দিকে বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে শুরু হয় ২ সদস্যের ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম। শুনানি শেষে গুমের ২ মামলার পরবর্তী হাজিরার দিন ঠিক করে আদালত। এ সময় আসামিদের পক্ষে ক্যান্টনমেন্টের অস্থায়ী সাবজেল থেকে ভার্চুয়াল শুনানির আবেদন করে আসামিপক্ষ। ভার্চুয়ালে যেটা আবেদন দিছি ওইটার জন্য তাজুল ইসলাম সাহেব যিনি আছেন উনি সময় চাইছেন একটা, যে ফর ফিক্সিং এ ডেট ফর হিয়ারিং রাষ্ট্রপক্ষ। যে কারণে আমরা বলছি, আমরা এক বলছিলাম যে নেক্সট তারিখ ৭ এবং ১০, এই ২ দিনে ২টা তারিখ, ৩ এবং ৭, ওই তারিখে এটাও শুনে নেবে এবং চার্জের জন্য থাকবে। তবে আসামি পক্ষের আবেদনের বিষয়ে আদালত ও রাষ্ট্রপক্ষের অবস্থান তুলে ধরেন চিফ প্রসিকিউটর। সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে অপপ্রচার রোধে স্বপ্রণোদিত হয়ে রুল জারি করে ট্রাইব্যুনাল। সিন ক্রিয়েট করার চেষ্টা করেন, সবসময় তদন্তের কাজগুলোকে বিঘ্নিত করার চেষ্টা করেন, কোর্টের মধ্যে এসে আননেসেসারি অ্যাপ্লিকেশন দিয়ে কোর্টের সময় নষ্ট করার চেষ্টা করেন। এই বিষয়গুলো আমরা আদালতে তুলে ধরেছি, যেগুলো আইনসম্মত নয়, এগুলো বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার শামিল। আর শেখ হাসিনা সহ গুমের ২ মামলার পলাতক আসামিদের পক্ষে আইনজীবী নিয়োগ করেন ট্রাইব্যুনাল। ৭১-এর যুদ্ধ করছি আমি বঙ্গবন্ধুর নেতৃত্বে, তার আহ্বানে পাকিস্তান হানাবাহিনীর বিরুদ্ধে। তো তার কন্যা উইদাউট প্রপার ডিফেন্স, আগেরটাও প্রপার ডিফেন্স ছিল, আমি কাউকে ছোট করতেছি না, আমার কাছে মনে হয়েছে যে তাকে আরো প্রপার ওয়েতে ডিফেন্স দেওয়া দরকার। দ্যাটস ওয়াই আমি স্টেট ডিফেন্সের আমি বলছিলাম প্রথমে যে অন বিহাফ অফ শেখ হাসিনা, তো বলছে যে এটা তো আপনি পারেন না বিকজ শি ইজ ফিউজিটিভ। আমি তখন বলছি যে ওকে, প্রসিকিউশন এসে বললো যে স্টেট ডিফেন্স হিসাবে আমার কোনো আপত্তি নাই। এদিকে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের পক্ষে তার আইনজীবীর করা আবেদন খারিজ করা হয়। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। ৩১ ঘন্টায় ৪ বার ভূমিকম্প হয়েছে, তাই আতঙ্কে রাজধানীবাসী। অনেকে ঘর ছেড়ে রাত কাটিয়েছেন রাস্তায়, মাঠ, মসজিদে কিংবা স্বজনদের বাসায়। এদিকে ভূমিকম্পের আতঙ্কে আজ থেকে ১৫ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বন্ধ রাখা হয়েছে আরও অনেক শিক্ষা প্রতিষ্ঠান। রাজধানীর স্বামীবাগ, সূত্রাপুর ও যাত্রাবাড়িতে ভূমিকম্পে হেলে পড়া কয়েকটি ভবন পরিদর্শন করেছে আইইবি কর্তৃপক্ষ। ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে শুক্রবার সকালে রাজধানী ঢাকাসহ সারা দেশ কেঁপে ওঠে। এতে শিশুসহ ১০ জন নিহত ও ৬ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। তাদের অনেকেই বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, আবার অনেকে এখনও চিকিৎসাধীন।
পরদিন আরও 3টি ভূমিকম্প আঘাত হানে। মাত্রা খুব বেশি না হলেও একের পর এক কম্পনে আতঙ্কিত মানুষ। ভূমিকম্প আতঙ্কে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছেন। পলিটেকনিকের শিক্ষার্থীরা সড়কে রাত কাটিয়েছেন। জরাজীর্ণ লতিফ ছাত্রাবাস ধসে পড়ার আশঙ্কায় তারা সড়কে বিছানা পেতে অবস্থান নেন। শিক্ষার্থীরা জরুরি ভিত্তিতে নিরাপদ আবাসনের ব্যবস্থা করা কিংবা নতুন হল না হওয়া পর্যন্ত ক্লাস বর্জনের ঘোষণা দেন। কালকে রাত্রে স্যারের নির্দেশে আমরা হল ত্যাগ করছিলাম এবং স্যার বলছে যে আমাদের মসজিদ বা ক্যাম্পাসে যে জায়গায় অবস্থান নিলে ভালো হয় ওই জায়গায় অবস্থান নিতে বলছে। কর্তৃপক্ষ প্রথমে আমাদের হল ছাড়তে বাধ্য হয়নি, আমরা আন্দোলন করার মাধ্যমে হলটা পরিত্যক্ত করা ঘোষণা করা হয়েছে। এইখানে থাকার একেবারে অনুপযোগী, এটা ঝুঁকিপূর্ণ, পুরাই ঝুঁকিপূর্ণ। রাজধানীর স্বামীবাগ, সূত্রাপুর, যাত্রাবাড়িতে ভূমিকম্প ফাটল কিংবা হেলে পড়া ভবন পরিদর্শনে যান ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স। তারা জানান ভবনটিতে কিছু ত্রুটি দেখা দিয়েছে। জনগণকে সচেতন হতে হবে এবং জনগণ সচেতন হলে আমরা যদি বিএনবিসি কোডটা ফলো করি, আমাদের স্ট্রাকচারাল ডিজাইনের জন্য বিএনবিসি কোড আছে এবং আমরা সঠিক জায়গা থেকে যদি আমরা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার যদি ডিজাইন করি তাহলে এই সমস্যাগুলো আমার মনে হয় হবে না। আমরা ঝুঁকিপূর্ণ বিল্ডিংও তৈরি করতে হবে না। পুঙ্খানুপুঙ্খানু প্রত্যেকটা ফ্লোর আমরা পরীক্ষা করছি, কোথাও কোনো ক্র্যাক পাই নাই। দু একটা ক্র্যাক যা দেখা যায় প্লাস্টারের, এটা অনেক পূর্বের। এ সময় রাজধানীবাসী সহ পরবর্তী প্রজন্মকে নিরাপদ রাখতে মালিকপক্ষকে বিল্ডিং কোড মেনে চলার আহ্বান জানান তারা। ইফতেসামুল গনি, ডিবিসি নিউজ, ঢাকা। বারবার ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়েছে পুরো দেশে। উৎপত্তিস্থল নরসিংদীতেও রয়ে গেছে এর রেশ। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে নরসিংদী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ খান। শুভ, সাধারণ মানুষ কি বলছেন, এছাড়া প্রশাসন থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। জি ঈশিতা, যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি নরসিংদীতে, যে জায়গায় দেশের মানুষ আতঙ্কিত রয়েছে ভূমিকম্প নিয়ে, সেই জায়গায় নরসিংদী থেকেই কিন্তু এই ভূমিকম্পর উৎপত্তি স্থল। সেইখানে কিন্তু নরসিংদীর মানুষ চরমভাবে যে আতঙ্ক সেটি কিন্তু বিরাজ করছে। এবং আপনি যেটি বললেন যে প্রশাসন থেকে কিছু জানানো হয়েছে কিনা, ঈশিতা, আজকে সকাল 10টার সময় নরসিংদীর যে দুর্যোগ ব্যবস্থাপনা ও জেলা প্রশাসকের একটি মিটিং হওয়ার কথা ছিল 10টায়, সেই মিটিংটি 10টায় না হয়ে বেলা 12টা বাজে মিটিংটি শুরু হয়েছে। এখনও সেখান থেকে কোনো আপডেট বা কোনো তথ্য পাওয়া যায়নি। মিটিং শেষ হলে পাওয়া যাবে। যদি আপনাদেরকে বলি যে এখানকার যারা জনতা রয়েছেন, স্থানীয় বাসিন্দা রয়েছেন, তারা কিন্তু আসলে চরম আতঙ্কের মধ্যে দিন পার করছেন। এবং আমার বেশ কয়েকজনের সাথে কথা হয়েছিল, তারা বলছেন যে গতকালকেও আবার 2টি ভূমিকম্প হয়েছে সকালে এবং সন্ধ্যায়। যদিও ভূমিকম্পটির মাত্রা কম ছিল, সেক্ষেত্রে কিন্তু তাদের যে আতঙ্ক সেটি কিন্তু এখনো রয়ে গেছে এবং অনেকেই বিল্ডিং বাড়িতে বসবাস করা বন্ধ রেখেছেন বললেই চলে। তারা রাতে উঠানে এসে, মানে তাদের যে বসত বাড়ি, সেই বসত বাড়ি ছেড়ে ফাঁকা জায়গায় এসে বেশ কয়েক ঘন্টা রাতে তারা পার করছে, এরকমটি জানিয়েছিলেন আমাদেরকে ঘোড়াশাল এবং পলাশীর কিছু স্থানীয় বাসিন্দারা। সব কিছু মিলিয়ে নরসিংদীবাসীর মধ্যে একটি আতঙ্ক রয়েছে যে নরসিংদীতেই কিন্তু এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। সেই জায়গায় পুরো দেশের মানুষ যেমন আতঙ্কিত রয়েছে, সেখানে নরসিংদীর মানুষ আরও বেশিভাবে আতঙ্কিত রয়েছে এবং বেশ কিছু ভবনেও কিন্তু ফাটল ধরেছে, রেল লাইনে ফাটল ধরেছে। ঈশিতা, সর্বশেষ যদি প্রশাসন, জেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনার কোনো তথ্য আমরা পাই সেটি আপনাদেরকে আমরা আবার জানানোর চেষ্টা করব। ঈশিতা, এই ছিল নরসিংদী থেকে সর্বশেষ। শুভ, ধন্যবাদ। দেশের ভেতরে মাত্র 5 থেকে 25 কিলোমিটার গভীরে আটকে আছে তীব্র শক্তি, যা ছড়িয়ে আছে সিলেট থেকে চট্টগ্রাম পর্যন্ত। ওই জোনে জমা থাকা শক্তির 70% যদি একসাথে বেরিয়ে আসে, তাহলে হতে পারে 8 থেকে 9 মাত্রার ভূমিকম্প। 31 ঘন্টায় এই জোন থেকে 4 বার ভূমিকম্প হওয়াকে বড় কম্পনের আগাম বার্তা হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা। 1 থেকে 1,500 বছরের ব্যবধানে বড় ভূমিকম্পের যে শঙ্কা রয়েছে, এখন চলছে সেই সময়। শঙ্কা হলো প্রলয়ঙ্করী কাণ্ড ছাড়া এই ঝুঁকি থেকে বের হবার সুযোগও নেই। সবুজ শ্যামলে জড়িয়ে থাকা প্রিয় এই ভূমির নিচেই যেন রয়েছে এক ভয়ঙ্কর রূপ। মাত্র 5 থেকে 25 কিলোমিটার নিচে 2 টেকটনিক প্লেটের সংযোগে জমা রয়েছে হাজার বছরের সঞ্চিত শক্তি, যার অবস্থান দেশের উত্তরের সিলেট থেকে শুরু করে পূর্বের চট্টগ্রাম পর্যন্ত।
বাংলাদেশের অভ্যন্তরের এই ফল্ট তৈরি হয়েছে বার্মিজ ও ইন্ডিয়ান প্লেটের সংযোগের কারণে। প্রতি বছর যা একে অপরের দিকে প্রায় 8 থেকে 10 সেন্টিমিটার করে আগাচ্ছে। আর এ চাপে দুই প্লেটের সংযোগে বাড়ছে শক্তি, যা আটকে আছে প্রায় 1000 বছর ধরে, যার 70 ভাগ ছুটলেই হতে পারে 8 থেকে 9 মাত্রার ভূমিকম্প। বছরের পর বছর 1000 বছর ধরে এই গতিতে সংকোচন হচ্ছে, তাতে এই শক্তিটা এই দুটা প্লেটের এই সাবডাকশন জোনে জমা হয়ে রয়েছে। তাহলে আমরা পরিমাপ করে দেখেছি যে এখানে হচ্ছে 8.2 থেকে 9 মাত্রার ভূমিকম্পের যে শক্তি সেটা জমা হয়ে আছে, এবং গত 800 থেকে 1000 বছর এই অংশে সিলেট থেকে চট্টগ্রাম এই অংশের শক্তিটা বের হয় নাই। দেশের অন্যতম এই গবেষক বলছেন, সিলেট থেকে শুরু করে চট্টগ্রাম পর্যন্ত যে কোনো স্থানেই 9 মাত্রা পর্যন্ত বড় ভূমিকম্প হতে পারে। নরসিংদীতে বারবার ভূমিকম্পের উৎপত্তি স্থলও এই ফল্টেই, যেখান থেকে শক্তি ছাড়তে শুরু করায় এমন পরিস্থিতি। ওই দুটা প্লেটের সংযোগস্থলে যেটা আটকে রয়েছে, লকড হয়ে রয়েছে, সেটার সামান্য একটা অংশে এটা হচ্ছে ছেড়ে দিয়েছে, আনলকড হয়ে সেখান থেকে 5.7 মাত্রার শক্তির ভূমিকম্পটা ওখান থেকে বের হয়ে আসছে। কিন্তু যে পরিমাণ শক্তি জমা হয়ে আছে তার তুলনায় এটা খুবই সামান্য, বিপুল শক্তিটা এখনো জমা হয়ে আছে, কিন্তু সে পথটাকে খুলে দিল। এটা আগাম সংকেত দিচ্ছে যে তোমার এখানে এত পরিমাণ শক্তি জমা হয়ে আছে, এখন এটা ছাড়া শুরু হলো, তোমরা প্রস্তুত থাকো। তবে এ অঞ্চলের ভূতাত্ত্বিক বৈশিষ্ট্যের গবেষণার ফল থেকে বিশেষজ্ঞরা বলছেন, 1000 থেকে 1500 বছরের ব্যবধানে বড় ভূমিকম্পের যে ঝুঁকি সেই সময়ই চলছে এখন। অ্যানালাইসিস করে দেখেছি যেখানে এই অংশে বড় ভূমিকম্প হয়েছে 800 থেকে 1000 বছর আগে। তাহলে এখন এই শক্তিটা 800 থেকে 1000 বছর ধরে জমা হয়ে রয়েছে। আমি ধরে নিলাম যে যে পরিমাণ শক্তি জমা হয়েছে তার 100% একবারে বের হবে না, 65 থেকে 70 বা 85 পর্যন্ত যদি বের হয়, তাহলে 100 মিটারের জায়গায় যদি 8-9 মিটারও যদি জাম্প করে, যে মোমেন্টাম, এই মোমেন্টামের যে অ্যাকশন ইজ এ ট্রিমেন্ডাস। গবেষকরা বলছেন, একটি বড় ভূমিকম্প না হওয়া পর্যন্ত এই ঝুঁকি থেকেই যাবে, এবং এটাই হচ্ছে থ্রেটেনিং, যে এইখানে ক্রমান্বয়ে শক্তি জমা হতেই থাকছে। আমাদের অঞ্চলে যদি 3, 4 বা 5 মাত্রার ভূমিকম্প দৈনিক একটা দুটা করে হয়, তাহলে এই পুরা শক্তি বের হতে তার সময় লাগবে প্রায় 200 বছর। তবে দেশের ভূতাত্ত্বিক এই বৈশিষ্ট্য নিয়ে গবেষণার পরিধি না বাড়ালে থাকতে হবে অন্ধকারে, যাতে বড় বিপর্যয় নিয়ে যথাযথ সতর্কতা না আসলে বাড়বে ক্ষয়ক্ষতির ঝুঁকি। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। কয়েক দফার ভূমিকম্পে আতঙ্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান আল মামুন। মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি বলছেন, আর শিক্ষার্থীদের এই বিরোধিতায় প্রশাসন অর্থাৎ বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে সিদ্ধান্তের কোনো পরিবর্তন এসেছে কিনা জানাবেন। জি, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলপাড়া বলে খ্যাত যে এলাকাটি, এখানে কয়েকটি হল পাশাপাশি রয়েছে। আমরা সকাল থেকে এখানে যেটি দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের যেই ঘোষণা ছিল হল ছাড়ার, অর্থাৎ 15 দিনের যেই বন্ধ ঘোষণা করা হয়েছে বিশ্ববিদ্যালয়ে, তারই প্রেক্ষিতে কিন্তু শিক্ষার্থীরা ইতিমধ্যেই হল ছাড়া শুরু করেছে। আমরা সকালে রোকেয়া হলের সামনে ছিলাম, সেখানেও দেখেছি অভিভাবকরা তাদের মেয়ে যারা রয়েছেন শিক্ষার্থী, তাদের সন্তানদেরকে নেওয়ার জন্য এসেছেন, অনেকেই নিজেরা গুছিয়ে চলে যাচ্ছেন, এবং তারা বিশ্ববিদ্যালয়ে যে ঘোষণা দিয়েছে 15 দিনের বন্ধের জন্য, এই বন্ধকে কেউ সাধুবাদ জানিয়েছেন, আবার কেউ মিশ্র প্রতিক্রিয়াও জানিয়েছেন। আমরা এখানে বর্তমানে আমরা রয়েছি শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমান হলের সামনের যে জায়গাটি, সেখানে আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো যে আসলে এই যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেই সিদ্ধান্তটি নিল, এই সিদ্ধান্তকে আসলে তারা কিভাবে দেখছে, একটু আমরা তার কাছ থেকে শুনবো। যদি বলেন যে বিশ্ববিদ্যালয় যে সিদ্ধান্তটা নিয়েছে 15 দিনে, এর থেকে আসলে আপনাদের প্রতিক্রিয়াটা কি? আসলে এটা একটি হটকারী সিদ্ধান্ত, কারণ একদিনের নোটিশে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে হল ছাড়তে বলা হয়েছে। এখানে অনেক শিক্ষার্থী আছে যারা টিউশনি করে তাদের দৈনন্দিন প্রয়োজন মেটায়। শিক্ষার্থীদের এখন পরীক্ষা চলে বিভিন্ন স্কুল কলেজে, তো তারা যদি বাড়ি চলে যায় 15 দিনের জন্য, তাহলে সেই শিক্ষার্থীদের পড়াশোনায় হ্যাম্পার হবে, অনেকের টিউশনি চলে যেতে পারে।
আবার কিছু ডিপার্টমেন্ট যাদের আজকেই শেষ সেমিস্টার ফাইনাল এক্সাম ছিল সেটাও আটকে গেল। তো আমার মনে হয় যে এটা একটি হটকারী সিদ্ধান্ত হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের এরকম শিশু সুলভ সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। এটার জন্য আসলে যে সিদ্ধান্ত নিল যে সংস্কার বা দেখা হলগুলো দেখার বিষয়ে, এই ক্ষেত্রে আসলে আপনার মানে বিশ্ববিদ্যালয়ে যে সমাধান করার চেষ্টা করছে, স্থায়ী কোনো সমাধান আসবে কিনা? না, 15 দিনে তো আসলে স্থায়ী কোনো সমাধান নাই। প্রত্যেকটা হলেই জরাজীর্ণ এবং যে কোনো সময় ভেঙে পড়তে পারে এই ধরনের একটি সম্ভাবনা প্রতিটি হলেই আছে। জি, ধন্যবাদ আপনাকে। যেমনটি জানছিলেন যে কেউ সাধুবাদ জানাচ্ছেন, আবার কেউ মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের এই এই সিদ্ধান্তকে তারা হটকারী সিদ্ধান্ত বলেও মনে করছেন। তো আমরা দেখেছি অধিকাংশ শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে বের হয়ে গিয়েছেন, আর যারা রয়েছেন তারাও বের হয়ে যাচ্ছেন। হয়তো আছর নাগাদ সবাই হল ত্যাগ করবেন বলে আমরা আশা মানে এমনটি দেখা যাচ্ছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। মামুন, আপনাকে ধন্যবাদ। ভাগ বাটোয়ারার নির্বাচন করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড এখনও দৃশ্যমান নয়। রবিবার শাহবাগের শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে এনসিপির মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে সাক্ষাতের আগে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। কেউ কেউ প্রকাশ্যে প্রশাসন দখলের চেষ্টা করছে বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। নির্বাচনে জোট গড়ার সম্ভাবনা আর 300 আসনে প্রার্থী দেওয়ার কথাও জানান এনসিপি আহ্বায়ক। সংস্কার প্রক্রিয়াকে, জুলাই সনদকে দর কষাকষি করে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, যে দলগুলো এখন মুখোমুখি দাঁড়িয়েছে, একসময় তারা বন্ধু ছিল, তারা কিন্তু একটা চক্রান্ত করছে। এই নির্বাচনকে একটা ভাগবাটোয়ারা, একটা সাজানো নির্বাচন, একটা সমঝোতার নির্বাচনে করার পরিকল্পনা করছে। এবং এই ধরনের একটি নির্বাচন হলে বাংলাদেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। পিআর সহ অযৌক্তিক দাবিতে আন্দোলন, ষড়যন্ত্রের পরিবর্তে নির্বাচনে অংশ নিয়ে জনপ্রিয়তা যাচাই করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি আরো বলেন, নির্বাচন বানচালের কোনো ষড়যন্ত্রই সফল হবে না। যারা 10 বছর নিষ্ক্রিয় ছিলেন, আওয়ামী লীগের সাথে আতাত করে মামলা থেকে অব্যাহতি পাওয়ার জন্য সুযোগ সন্ধান করছেন, আজকে তারা আবার তাদের সাথে একত্রিত হয়ে বাংলাদেশের নির্বাচনকে ব্যাহত করার বিভিন্ন প্রচেষ্টা। জনগণের ম্যান্ডেট নিয়ে বাংলাদেশে সরকার গঠন করবেন, তাদের কাছে যেন এই বাস্তবরা দল আবার নিজের জীবন নিয়ে ফিরে আসতে পারে। গণতন্ত্র থেকে সরে যাবার সুযোগ নেই। রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন না করলে দেশ ভালোর দিকে যাবে না, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ড্যাব আয়োজিত বিএনপির 31 দফা নিয়ে আলোচনার সভায় এই মন্তব্য করেন তিনি। বলেন, বিএনপি সবার আকাঙ্ক্ষা পূরণে কাজ করে যাচ্ছে বলেই সাংঘর্ষিক রাজনীতি চায় না, রাজনীতিতে সহনশীলতা চর্চা করে যাচ্ছে। দেশে বর্তমানে কোনো স্বৈরাচারী ব্যবস্থা না থাকলেও মবক্রেসি ও বিভিন্ন দাবি নিয়ে রাস্তায় নামা গণতন্ত্র নয় বলে উল্লেখ করেন তিনি। জনগণ জানতে চায় আমার জন্য কি আছে, আমরা খালি এটার উত্তর খুঁজতেছি। এখন প্রত্যেক দিন মানুষের চিন্তাটাকে আমার জন্য এখানে কি আছে, বিএনপির রাজনীতিতে সরকারে আসলে আমার জন্য কি আছে, এটা আমাকে তো ফুলফিল করার জন্য, তার জন্য আসলে কি আছে এই মেসেজটা তাকে পৌঁছাতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার এবং নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা করবে সেনাবাহিনী। সকালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এক অনুষ্ঠানে একথা বলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, দেশ একটি নির্বাচনে যাচ্ছে, তাই সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সর্বাত্মক সহযোগিতা করা হবে। মুক্তিযোদ্ধাদের দেখানো পথ অনুসরণ করে দেশের স্বার্থে ও মানুষের কল্যাণে সেনাবাহিনী কাজ করে যাবে বলেও জানান সেনাপ্রধান। অনুষ্ঠানে বীরত্বপূর্ণ কাজ ও বাহিনীতে অসামান্য অবদানের জন্য 64 সেনা সদস্যকে পদক এবং 75 মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা দেওয়া হয়। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ ইনএক্ট টু সিভিল পাওয়ারে দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত আছেন। আমরা সামনে একটা নির্বাচনের দিকে যাচ্ছি, সেই নির্বাচনে আমরা যথাযথভাবে ইনশাআল্লাহ সরকারকে সর্বতভাবে সহযোগিতা করব, নির্বাচন কমিশনকে সহযোগিতা করব, যেন আমরা একটা সুন্দর একটা নির্বাচন পেতে পারি। আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে, এমনটা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জাতীয় নির্বাচন সামনে রেখে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কোনো আশঙ্কা নেই। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সব কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
নির্বাচনে আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি ডেটোরেট করার কোনো সম্ভাবনা নেই। আস্তে আপনারা দেখতেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে। যেহেতু নির্বাচনে দেখবেন যে প্রতিটা কনস্টিটিউয়েন্সিতে 3-4টা করে সভা হবে, এইগুলি সংখ্যা অনেক বেড়ে যাবে। জুলাই মাসে যে সময় আমরা দায়িত্ব নিচ্ছি, এর আগে এটা তো আপনারাই বলছেন অবনতি ছিল, ওর থেকে তো উন্নতি গেছে। এই আমাদের এই 1-1.5 বছরের চেষ্টা উন্নতির দিকে গেছে। একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট আয়োজন ইসির জন্য চ্যালেঞ্জ হবে বলে মনে করছে কমনওয়েলথ। এমনটাই জানিয়েছেন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠকে একথা জানান কমনওয়েলথের মহাসচিব শার্লি বচওয়ে। তবে ইসি এসব দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করবে বলে আশাবাদী তিনি। নির্বাচনের বিশ্বাসযোগ্যতা জরুরি বলে মন্তব্য করে সংস্থাটি। এ সময় প্রবাসী ভোটিং নিয়ে ইসির উদ্যোগের প্রশংসা করে তারা। ইসি চাইলে কমনওয়েলথ যে কোনো ধরনের সহযোগিতা করবে বলেও জানানো হয়। এ সময় ভোট নিয়ে প্রস্তুতির অগ্রগতি তুলে ধরে কমিশন। এদিকে নির্বাচন সামনে রেখে দেশি পর্যবেক্ষক সংস্থাগুলোর সাথে মঙ্গলবার বসতে যাচ্ছে ইসি। রেফারেন্ডামটা একদিনে হবে, এটা আমাদের একটা বাড়তি দায়িত্ব। আমাদের প্রস্তুতি সম্পর্কে ওরা বলেছেন যে এটা আপনাদের একটা চ্যালেঞ্জ, কিন্তু ওরা আশা করেন যে আমাদের প্রস্তুতি নিয়ে আমরা যেভাবে আগাচ্ছি তাতে এটা আমরা সফল হব। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 134, টাঙ্গাইল 5-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আছি টাঙ্গাইল 5 আসনে। ইতিমধ্যে আমার সাথে যুক্ত আছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। তো আপনি ছাত্রত্ব থাকা অবস্থায় রাজনীতিতে যুক্ত আছেন, আপনি ছাত্রদল এবং যুবদলের সভাপতির দায়িত্ব পালন করছেন দক্ষতার সাথে। এখন কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক, বিশাল গুরু দায়িত্ব আপনার। কিভাবে সামলাচ্ছেন এতগুলো বিষয়ে এখন এত বড় দল? আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আপনার মাধ্যমে সমস্ত দর্শক ভাই যারা আমার কথাগুলি শুনছেন এবং টেলিভিশন চ্যানেলে যারা দর্শকরা দেখছেন, সবাইকে আপনার মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছি, সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আজকে এই আমার যে ছাত্র রাজনীতি শুরু, আমি যখন ঢাকা সিটি কলেজে পড়ি তখন থেকেই আনুষ্ঠানিকভাবে ছাত্র রাজনীতি শুরু। আর রাজনীতি মূলত পারিবারিকভাবেই, আমার ভাই এই টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। তখন থেকেই ছোটোবেলা থেকেই টাঙ্গাইলের যে বিএনপির নেতৃবৃন্দকে আমাদের পারিবারিক সদস্য হিসাবে, আমরা বিএনপি পরিবার হিসাবে আমরা তাদের সাথে চলাফেরা করতাম এবং তাদের সাথে মিশতাম। এই শহরেই আমরা বড় হয়েছি, বেড়ে উঠেছি। এইখান থেকেই পরবর্তীতে মাধ্যমিক শিক্ষা, প্রাথমিক শিক্ষা শেষ করে ঢাকার সিটি কলেজে আমি ভর্তি হই। ওই জায়গা থেকে সক্রিয়ভাবে আমি রাজনীতি শুরু করি। রাজনীতির পট পরিক্রমায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের কমিটিতে আমি নেতৃত্ব দেই। হল থেকে আমি বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করি। বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক থেকে আমি কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করি। এরপরে ছাত্র রাজনীতি শেষ করে ছাত্রদলের অভিভাবকের দায়িত্ব পালন করেছি 7 বছর। এরপরে যুবদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। এরপরে যুবদলের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছি। এরপরে আমি বিএনপির এখন প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করছি। আমার প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমার অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এবং আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে আমি পথ চলছি। আপনার নামে অসংখ্য মিথ্যা মামলা ছিল, আপনি জেল কেটেছেন, তারপরেও দলের থেকে এই যে কঠিন সময় পার করে 17টি বছর কঠিন সময় পার করে আপনি এখানে আছেন। তো এখন এখানে এখনো পর্যন্ত মনোনয়ন এখনো পর্যন্ত ফাইনাল হয়নি। কি মনে করছেন এখানে কে পেতে পারে বা কীরকম আসে? আমি আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমার অভিভাবক দেশনায়ক তারেক রহমানের প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস রয়েছে যে ওনারা আমি দীর্ঘদিন প্রায় টানা কোনো সময় ছাত্রদলের যখন সভাপতি ছিলাম টানা 46 দিন পর্যন্ত রিমান্ড কেটেছি। ডিবিতে নির্যাতন করেছে আমার উপরে, অসংখ্য মামলা দিয়েছে, অসংখ্য হয়রানির শিকার হয়েছি। এই ছাত্র রাজনীতি করার পরে যুব রাজনীতি করতে গিয়েও আমি অসংখ্য মামলা সম্মুখীন হয়েছি। এই 17 বছর আন্দোলনে বিশেষ করে 111-এর পর
আমি এই জেলাসহ সারা বাংলাদেশে আমি ছাত্রদেরকে সঙ্গে নিয়ে 111 সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। আমি তখন ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেছি। আমি এই জেলার বিভিন্ন কর্মকাণ্ডে 111-এর পর থেকে বিশেষ করে প্রত্যেকটি কর্মকাণ্ডের সাথে আমি সম্পৃক্ত ছিলাম। ঢাকাতেও প্রোগ্রাম করেছি, একই দিনে এসে টাঙ্গাইলেও প্রোগ্রাম করেছি স্থানীয়ভাবে। স্থানীয় নেতাকর্মীদের সাথে আমার একটি পারিবারিক আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে এই সদরের মানুষের সাথে। আমি তখন থেকেই এই সদরের মানুষের সাথে কাজ করে যাচ্ছি। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক, তারুণ্যদের জন্য আপনার কি ভাবনা, কি করবেন আপনারা ক্ষমতায় যেতে পারলে? ইতিমধ্যেই তারুণ্যের প্রথম ভোট যেই স্লোগানটি আমাদের নেতা দিয়েছে, ধানের শীষের জন্য হোক, তরুণদের জন্য 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবে দেশনায়ক তারেক রহমান ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন। আমি এই টাঙ্গাইলের সদরের যত তরুণ রয়েছে, যত বেকারত্ব সমস্যা রয়েছে, সেই বেকারত্ব যাতে দূর করতে পারি সেই জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব এবং বেকারত্ব দূর করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করে ইনশাল্লাহ সাকসেসফুল হব ইনশাল্লাহ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো আমাদের পক্ষ থেকে। শুনছিলেন CSRM DBC ইলেকশন এক্সপ্রেস। আমরা পরবর্তীতে বিকেল 5টায় আমরা যাব টাঙ্গাইল 6 আসনে, সেখানকার রাজনৈতিক দলের নেতাদের সাথে কথা বলবো। ততক্ষণ CSRM DBC ইলেকশন এক্সপ্রেস আমাদের সাথেই থাকুন। 47তম BCS এর লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো ময়মনসিংহের রেলপথ অবরোধ করেছেন প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা। সকালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জব্বারের মোড় এলাকায় দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস ট্রেন আটকে দিয়ে রেলপথ অবরোধ করেন তারা। এতে ঢাকা ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ আব্দুল জব্বার মোড়ে যান। পরে তারা আব্দুল জব্বার মোড় সংলগ্ন রেল লাইনের ওপর অবস্থান নেন। এ সময় বক্তারা জানান, দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সম্মতি জানিয়ে এই রেল অবরোধ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর আগে শনিবার রাতে রেলপথ অবরোধ করে পরীক্ষার প্রবেশপত্র পুড়িয়ে প্রতিবাদ জানান পরীক্ষার্থীরা। শীতের আগমনীতে শরীয়তপুরে পিঠার দোকানে ভিড় বাড়ছে। বিশেষ করে শহরের আবুল হোসেনের ভাপা পিঠার দোকানে পিঠা প্রেমীদের উপচে পড়া ভিড়। কেউ দোকানে বসে খাচ্ছেন, আবার কেউ বা কিনে নিয়ে যাচ্ছেন মজাদার এই পিঠা। কুয়াশা মাখা সন্ধ্যা, নিজেকে চাঙ্গা করতে আর শীতের পিঠার স্বাদ নিতে অনেকেই ভিড় করছেন শরীয়তপুরের জাজিরা উপজেলার কাজিরহাট বাজারের আবুল হোসেনের ভাপা পিঠার দোকানে। ছোট্ট দোকানটিতে চুলায় খড়ি ও তুষ পুড়ে রাত পর্যন্ত ভাপা পিঠা তৈরি করছেন। নতুন ধানের চালের গুঁড়া, খেজুরের গুড় ও নারিকেল দিয়ে তৈরি ভাপা পিঠা কাজিরহাট থেকে আশপাশের এলাকায় বেশ সুনাম কুড়িয়েছে। 10 টাকায় বিক্রি হচ্ছে সাধারণ ভাপা পিঠা, আর স্পেশাল ভাপা পিঠা বিক্রি হচ্ছে 20 টাকা দরে। জলীয় বাষ্পের উত্তাপে চুলার পাশে বসে অনেকে গরম পিঠা খাচ্ছেন, আবার কেউ কেউ পরিবারের জন্য পিঠা কিনে নিয়ে যাচ্ছেন। তার পিঠা অনেক ভালো, অনেক উন্নত মানের পিঠা বানায়। তার পিঠা যে খাইতে হবে এই বুঝবো যে পিঠা কত স্বাদ। পিঠে দুধও দেয়, নারকেলও দেয়, এলাচ দেয়, দারচিনি দেয়, পিঠাটা খুব সুস্বাদ। এখানে একটু পরিষ্কার পাই। আবুল ভাই আমরা চিনি, ওনার পিঠাও ভালো। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলে বেচা বিক্রি। প্রতিদিন 4 থেকে 5,000 টাকার পিঠা বিক্রি হচ্ছে। আমি পিঠা বেচা খুব ভালোই আছে, ভালোই রাখছে, আর চেষ্টা করি সবার ভালো খাওয়ার জন্য। প্রতিদিন মনে করেন 4 থেকে 5,000 টাকা বিক্রি নামে 10 থেকে 12 কেজি চাল চালাই। শীতের তীব্রতা বাড়লে প্রতিদিন 6 থেকে 7,000 টাকার পিঠা বিক্রি হবে বলে প্রত্যাশা আবুল হোসেনের। ডিবিসি নিউজ ডেস্ক। নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ফ্রান্স। শনিবার তীব্র শীতের মধ্যে বিক্ষোভে অংশ নেন হাজারো মানুষ। নারীর প্রতি ভয়াবহতা মোকাবিলায় সঠিক পদক্ষেপ গ্রহণ এবং তহবিল বরাদ্দের দাবি জানান বিক্ষোভকারীরা। গ্রেভ ফেমিনিস্ট আয়োজিত 7টি সংগঠনের এই বিক্ষোভে রাজধানীর জুড়ে ব্যানার, স্লোগান দিয়ে নেচে গিয়ে বিক্ষোভে অংশ নেন বিক্ষোভকারীরা। অন্যান্য শহরেও তীব্র শীতের মধ্যে কয়েকশো মানুষ বেগুনি রঙের পোশাকে বিক্ষোভে অংশ নেন। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন। আজ থেকে সঞ্চয়পত্র, প্রাইস বন্ড বিক্রি, ছেঁড়া ফাটা নোট বিনিময় এবং অটোমেটেড চালান সহ সব ধরনের কাউন্টার সেবা বন্ধ করে দিল আর্থিক খাতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক। এতে সকাল থেকে বিপাকে সেবা গ্রহীতারা। ব্যাংকে এসে ফিরে গেছেন তারা। বাংলাদেশ ব্যাংক জানায়, বিশ্বের কোথাও কেন্দ্রীয় ব্যাংকের কাউন্টার থেকে সরাসরি সাধারণ মানুষকে এই ধরনের সেবা দেয়া হয় না।
কেপিআইভুক্ত প্রতিষ্ঠান হিসেবে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে গ্রাহক সংশ্লিষ্ট সেবা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমে আগামী 30শে নভেম্বর বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস এবং পরে অন্যান্য অফিস থেকে এসব সেবা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হলেও পরে তা এগিয়ে এনে সব অফিসে একযোগে সরাসরি এই ধরনের গ্রাহক সেবা বন্ধের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক। দিনাজপুরে হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে ভারত থেকে আমদানি করা চালের দাম কমেছে। সপ্তাহের ব্যবধানে পাইকারিতে প্রতি কেজি চাল বিক্রি হচ্ছে 4 থেকে 5 টাকা কমে। এদিকে দেশের বাজারে নতুন চাল উঠতে শুরু করেছে, সে তুলনায় ভারতীয় চালের দাম অনেকটাই বেশি। আমদানিকারকরা বলছেন চাহিদার তুলনায় সরবরাহ বেশি হওয়ায় এবং ক্রেতা সংকটে কম দামে চাল বিক্রি করতে হচ্ছে তাদের। তবে পাইকাররা বলছেন ভারতীয় চালের দাম আরও কমানো দরকার। চলতি বছরের 12ই আগস্ট থেকে চাল আমদানির অনুমতি দেয় সরকার, যা 2 দফায় সবশেষ 30শে নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়। মেয়াদ বাড়লেও দিনাজপুরের হিলি বন্দরে ক্রেতার সংকটে কমে গেছে আমদানি। আগে যেখানে প্রতিদিন 100 থেকে 120 ট্রাক চাল আসতো, এখন তা নেমে এসেছে 20 থেকে 30 ট্রাকে। বাজারে সরবরাহ বেশি হওয়ায় কমেছে চালের দাম। দেশের বাজারেও উঠতে শুরু করেছে নতুন চাল। এর উপর গত এক সপ্তাহে কেজিতে দাম কমেছে 4 থেকে 5 টাকা। একই সময়ে স্বর্ণা জাতের চাল 65 থেকে 66 টাকা থেকে নেমে 60 থেকে 61 টাকায় বিক্রি হচ্ছে। পাইকারদের মতে ভারতীয় চালের দাম আরও কমানোর প্রয়োজন, আর ক্রেতা সংকটের কারণে আমদানিকারকরা দাম কমিয়েও দিচ্ছেন লোকসান। বাংলাদেশ সরকার যখন সময় বাড়াইছে বা নতুনভাবে 1 লাখ মেট্রিক টন বরাদ্দ দিয়েছে, বেচা কিনা খুব খারাপ হয়ে গেছে। যেগুলো আগে 65-66 কিনছিলাম এগুলো এখন 60 টাকা করে। আর নতুন চাল আছে, নতুন চালের আরও দাম কম বলতেছে। এখন নতুন চালটা তো আর মার্কেট ধরতেছে না। এখন সরকার ইন্ডিয়া থেকে যে পরিমাণ চাল আমদানি করছে তাতে আমার মনে হয় দেশে চালের কোনো ঘাটতি নাই। চালের পর্যাপ্ত মজুদও আছে এবং চালের পর্যাপ্ত মার্কেটে আমদানিও রয়েছে। এক্ষেত্রে বাজার আপনার মনে করেন যে কমের দিকে। বিষয়টির সত্যতা নিশ্চিত করে রাজস্ব কর্মকর্তা বলছেন বন্দরের সকল কার্যক্রম তারা দ্রুততার সাথে করছেন। আমরা আমাদের কাস্টমসের পক্ষ থেকে চাল যেহেতু একটি নিত্য প্রয়োজনীয় দ্রব্য, বাজারে এটি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে আমরা দ্রুততম সময়ের মধ্যে চালের পরীক্ষণ, শুল্কায়ন এবং রাজস্ব আদায়ের মাধ্যমে খালাসের জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করছি। কৃষক বলছেন ভারতীয় চাল আমদানি বন্ধ করলে ধানের ন্যায্য দাম পাওয়ার পাশাপাশি লোকসানের হাত থেকেও রক্ষা পাবেন তারা। ডিবিসি নিউজ ডেস্ক। উৎপাদন মৌসুম শুরু হলো, ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কায় লবণ চাষে আগ্রহ হারাচ্ছেন কক্সবাজারের চাষিরা। অভিযোগ, উৎপাদন খরচ থেকে কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। লোকসানের শঙ্কায় মাঠে নামতে সাহস পাচ্ছেন না অনেকেই। যারা প্রস্তুতি নিয়েছেন তাদের মধ্যেও দেখা দিয়েছে উৎকণ্ঠা। ব্যবসায়ীরা বলছেন খাবার লবণ আমদানি ও সিন্ডিকেটের কারণেই তৈরি হয়েছে এই পরিস্থিতি। আবহাওয়ার উপর নির্ভর করে প্রতিবছর অক্টোবর থেকে মে পর্যন্ত চলে লবণ উৎপাদন। গেল মৌসুমে ৬৯,১১১ একর জমিতে লবণ চাষের বিপরীতে লক্ষ্যমাত্রা ছিল ২৬,১০,০০০ মেট্রিক টন, কিন্তু বিরূপ আবহাওয়ায় লক্ষ্যমাত্রা থেকে ৩.৫ লাখ মেট্রিক টন কম উৎপাদন হয়। এরপরও লবণ মজুদ আছে ৩,৪০,০০০ মেট্রিক টন। আর চলতি বছর উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৭,১৫,০০০ মেট্রিক টন। এরই মধ্যে লবণ উৎপাদনে মাঠে নেমেছেন অনেক চাষি। তবে তারা বলছেন উৎপাদন খরচের তুলনায় কম দামে বিক্রি করতে হচ্ছে লবণ, এতে লোকসানের মুখে তারা। অর্ধেক টাকা উঠাইতে পারবো না। অন্যান্য বছর ছিল ৩০০-র উপরে, এখন এসে আমরা প্রতি মন লবণ বিক্রি করতেছি ১৬০ থেকে। আগে তো নুন ধরাইছিলে ১২-১৩০০ টাকার বস্তা নুন আসছিল, তখন আর ৫০০ টাকার মূল্য পাইলাম। সদরের কাছ থেকে ৫০-৬০ টাকা অগ্রিম টাকা খাই ফেলছি, টাকা আমরা কিভাবে শোধ করবো? ব্যবসায়ীদের অভিযোগ, লবণ আমদানির পাশাপাশি সিন্ডিকেট বাণিজ্যের কারণেই ক্ষতির মুখে দেশের সম্ভাবনাময় এই শিল্প। বাইরের থেকে যে লবণ আমদানি করা হয় তা বন্ধ করে লবণের চাহিদা মিটাতে পারে এরকম লবণ আমরা উৎপাদন করতে পারি। চায়না থেকে কিছু সোডিয়াম সালফেট অবৈধভাবে আসতেছে, যদি সরকার ওইদিকে খেয়াল দেয় সোডিয়াম সালফেটটা যাতে না আসে। আগামী মৌসুমে যদি এই রকম পরিস্থিতি হয়ে থাকে তাহলে চাষিরা এই লবণ মাঠে গিয়ে আর চাষ করবে না। আধুনিক পদ্ধতিতে লবণ চাষ সহ ন্যায্য মূল্য নিশ্চিতে তৎপরতা অব্যাহত থাকার কথা জানালেন বিসিক কর্মকর্তা। যারাই নিয়মিত লবণ নিয়ে আসলে গবেষণা করছি যে কিভাবে আমাদের চাষ পদ্ধতিটা আরো উন্নত করা যায়। আমাদের চাষিদের জন্য কিছু প্রণোদনা বলতে আর্থিক সহায়তার ব্যবস্থা রয়েছে বিসিকের পক্ষ থেকেও। চাষি প্রতি ৫০,০০০ টাকা একদম স্বল্প সুদে ঋণের ব্যবস্থা রয়েছে। আর প্রান্তিক চাষিদের সমস্যা ও লবণ শিল্পের সম্ভাবনা নিয়ে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান শিল্প সচিব। তাদের ন্যায্য মূল্য কিভাবে পাওয়া যায় সেটার জন্য
আমাদের একটা পাওয়ার প্রেজেন্টেশন হয়েছে এবং বিভিন্ন স্টেক হোল্ডাররা যারা মিলাররা, বিভিন্ন অ্যাসোসিয়েশনের সদস্যরা, তারা বিভিন্ন রকমের সাজেশন দিয়েছে। যেটা করা যৌক্তিক সেটা আমরা করে দেবো ইনশাল্লাহ। লবণ উৎপাদনের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কক্সবাজারে নির্ভরশীল অন্তত 5 লাখ মানুষ। ন্যায্য মূল্য নিশ্চিত না হলে সংকটে পড়ার শঙ্কায় তারা। ডিবিসি নিউজ ডেস্ক। দেশের মুদ্রা বাজারে খুব একটা হেরফের নেই আছে। দেশের ব্যাংকগুলোতে মার্কিন মুদ্রা ডলার বিক্রি হচ্ছে 123 টাকা দরে, আর ব্যাংক গ্রাহকের কাছ থেকে প্রতি ডলার কিনছে 122 টাকায়। এদিন ব্রিটিশ পাউন্ড বিক্রি হচ্ছে 166 টাকা, আর ব্যাংক কিনছে 159 টাকা দরে। প্রতি ইউরো গ্রাহকের কাছে ব্যাংক বিক্রি করছে 143 টাকা। এছাড়াও দেশের ব্যাংকগুলোতে সৌদি রিয়াল বিক্রি হচ্ছে 33 টাকা 20 পয়সা, আর ব্যাংকগুলো গ্রাহকের কাছ থেকে সৌদি রিয়াল কিনছে 32 টাকা দরে। ইউএই দিরহাম বিক্রি হচ্ছে 33 টাকা 50 পয়সা, আর ক্রয় 32 টাকায়। আন্তর্জাতিক বাজারে ওঠানামা দেখা গেছে বিভিন্ন পণ্যের দামে। আন্তর্জাতিক বাজারে খানিকটা নিম্নমুখী স্বর্ণের দাম গতকালের তুলনায় প্রতি ট্রয় আউন্স স্বর্ণ $12 কমে বিক্রি হচ্ছে $4063 দরে। নিম্নমুখী রূপার দরও বিশ্ববাজারে প্রতি ট্রয় আউন্স রূপা বিক্রি হচ্ছে $49.97 দরে। দর কমার প্রবণতা দেখা গেছে ইস্পাতেও। প্রতি টন ইস্পাত বিক্রি হচ্ছে $3060। খানিকটা কমেছে ক্রুড অয়েলের দাম। প্রতি ব্যারেল ক্রুড অয়েল বিক্রি হচ্ছে $58। আন্তর্জাতিক বাজারে ওঠানামা দেখা গেছে খাদ্যশস্য ও ভোজ্য তেলের দামে। প্রতি হ্যান্ডেড ওয়েট চালের দাম খানিকটা বেড়ে এখন $10.42 বিক্রি হচ্ছে। খানিকটা বেড়েছে গমের আন্তর্জাতিক বাজার। বিশ্ববাজারে প্রতি বুসেল গম বিক্রি হচ্ছে $527.50 দরে। বিশ্বের 8টি দেশের 1800 তরুণ তরুণীর অংশগ্রহণে শেষ হলো এম্পাওয়ারিং ইউথ টু বিকাম গ্লোবাল সিটিজেন্সের প্রদর্শনী। বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের সহযোগিতায় গ্রো ইউর রিডার ফাউন্ডেশনের আয়োজন করে। শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত এই আয়োজনে 3টি মহাদেশ থেকে বাংলাদেশ সহ 8 দেশের শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় শিক্ষার্থীরা নাচ, গান, নাটক উপস্থাপনার মাধ্যমে তুলে ধরেন নিজেদের সংস্কৃতি। তাদের সৃজনশীল যাত্রার প্রশংসা করেন প্রধান অতিথি সাভিনা মনির চিঠি সহ সভায়। টেক কানেক্টে 450 জন দর্শক সরাসরি ও অনলাইনে 70,000-এর বেশি দর্শক অংশ নেন। মধুমতি ব্যাংকের ফরিদপুর প্রধান শাখার উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে শহরের থানা রোডের শরীফুন্নেসা পিস টাওয়ারে ফিতা কেটের উদ্বোধন করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ ইসমাইল। মধুমতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী কর্মকর্তা শফিউল আজমের সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্যাংকের পরিচালক পর্ষদের সদস্য এ মান্নান সহ স্থানীয় ব্যবসায়ীরা। বক্তারা জানান, ফরিদপুরের রাজনীতি, সাহিত্য, সংস্কৃতি বিবেচনায় মধুমতি ব্যাংকের শাখা প্রতিষ্ঠা করা হয়েছে। এছাড়া দেশের ব্যাংক খাতে চলমান সংকট দক্ষ পরিচালনা পর্ষদের কারণে কাটিয়ে উঠেছে মধুমতি ব্যাংক। আগামীতে এটি অবিচল থাকবে। তীব্র বিতর্কের পর এমন একটি চুক্তির মাধ্যমে শেষ হলো জাতিসংঘের জলবায়ু শীর্ষ সম্মেলন COP30, যেখানে জলবায়ু উষ্ণতার জন্য দায়ী জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল ব্যবহারের লাগাম টানার কোনো সরাসরি অঙ্গীকার নেই। এমন অবস্থাকে হতাশাজনক বলছেন বিশ্বের 80টিরও বেশি দেশ, যারা কয়লা, তেল এবং গ্যাসের ব্যবহার দ্রুত বন্ধ করতে চান।